আপনার কাছে প্রথমে আমরা জানতে চাই যে মিরপুর 10 এবং কাজীপাড়া মেট্রো রেল পুরানো বা ভাঙচুরের ঘটনায় ডিবি হারুন আপনাকে গ্রেপ্তার করেছিল। সেই দিনের সেই ঘটনার বর্ণনা একটু জানতে চাই আপনার কাছে। আমাকে মূলত আমি সহ 4 জন আমার বাসা থেকে অ্যারেস্ট করা হয়েছিল। এটা ছিল 25 জুলাই 2024, বার ছিল বৃহস্পতিবার। তখন 18 জনের ডিবির টিম আমাদের বাসায় ঢোকার পরপরই বলে যে হান্নানকে, আমি বললাম যে আমি, বলে যে রেডি হো, যেতে হবে। আমি বললাম কোথায় যেতে হবে, আপনারা কারা? বলল সব কিছু কি বলতে হবে। ডিবির কার্ড দেখাইলো আর এটা অস্ত্র দেখাইলো। তারপরে বললো যে অস্ত্র কোথায়, অস্ত্রটা কোথায় রাখছিস, তোদের সরঞ্জাম কোথায় যেগুলো দিয়ে তোরা বিভিন্ন অরাজকতা করছিস 10 নম্বরে, এগুলো কোথায়? আমরা তো হয়ে গেলাম যে আসলে এগুলা তো আমাদের এতে নাই। ওরা চেক করার অজুহাতে আমাদের বাসার ওয়ার্ডরোব, খাটের নিচে উপরে সব উল্টায় ফেলটে তাদের নিজেদের মতো করে করছে। আমাদের ব্যাগগুলো তারাই নিজেরাই গুছাইছে নিজেদের মতো করে। গুছিয়ে নেওয়ার পরে আমাদেরকে প্রথমে আমাকে হ্যান্ডকাপ লাগায়, তারপরে মিশুককে নেয়। বিজয় ছিল আমার রুমের বারান্দায়, তাকেও নিয়ে যায়। রুবেল ছিল পাশের রুমে, রুবেলকে নিয়ে যায়। তখন আমাদেরকে নিয়ে যখন তারা রওনা দেয় তখন 10টা বাজে, 9টা 9:30টায় ঢুকে বাসায়। 10টার দিকে আমাদেরকে রওনা দেয়। আধা ঘন্টা আমাদের বাসায় সার্চ করে, বিভিন্নভাবে গালিগালাজ করে, আমাদেরকে উত্তেজিত করার চেষ্টা করে। তারপর 10:30টা বাজে তখন আমাদেরকে নিয়ে ডিবি অফিসে পৌঁছায়। এর মধ্যে গাড়িতে আমাদেরকে অনেক মেন্টাল টর্চার করে, মেরে ফেলার হুমকি দেয়। আমরা শুরুতেই গাড়িতে ওঠার পরেই বলে যে হান্নান মেট্রো রেলে কেন আগুন দিছিস, তোদের কাছে তো এটা আমরা প্রত্যাশা করি নাই। এরপরে ভাঙচুর করলি, এগুলো কেন করলি? তো তখন আমরা মূলত বুঝতে পারি যে আমাদের মূলত এই মামলাতেই ফাঁসানো হচ্ছে। আমরা তখন আকাশ থেকে পড়ি, আমাদের মাথায় বাজ পড়ে যে আসলে কি বলতেছে ওরাই জানে। তারপর 10:30টায় আমাদেরকে নিয়ে যাওয়ার পরে ডিবি অফিসে হ্যান্ডকাপ প্রথম আমাকে আর মিশুককে একসাথে লাগায়। একটা হ্যান্ডকাপই নেই, ওরা আমাদেরকে অ্যারেস্ট করার জন্য যখন যায় একটা হ্যান্ডকাপই নেই। আমাদের দুইজনের এক হাতে করে দুইজনে 2 হাতে হ্যান্ডকাপ দেয়। পরবর্তীতে ওইখানে গিয়ে আমাদের হ্যান্ডকাপ খুলে প্রত্যেককে আলাদা আলাদা হ্যান্ডকাপ পরায়, সামনে দিয়ে 2 হাতে হ্যান্ডকাপ পরায়। হ্যান্ডকাপ পরানোর পর নিয়ে যায় এডিসির রুমে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার জন্য। নাম, পরিচয়, ঠিকানা এগুলা লেখার পর তারা জিজ্ঞাসাবাদ শুরু করে যে এবার বল কেন 10 নম্বরে মেট্রো রেলে তোরা আগুন দিলি, ভাঙচুর করলি কেন? সব কিছু স্বীকার করে ফেল, তাহলে ভালোই তোদেরকে আমরা কোর্টে পাঠিয়ে দেবো। নাহলে কীভাবে তোদেরকে স্বীকার করাতে হবে এটা আমাদের কিন্তু খুব ভালোভাবে জানা আছে। আমাদের উপর মহল থেকে এটার অর্ডার আছে, তোদেরকে কীভাবে স্বীকার করাতে হবে এটাও আমরা জানি, এবং তোদেরকে স্বীকার করাতে হবে এটা এখান থেকে আমাদেরকে বলা আছে। উপর মহল বলতে তারা তখন ডিবি হারুনকে বুঝিয়েছিল। তখন আমরা আমাদেরকে প্রথম আমাকে নিয়ে যায় একা যারা করেন, তারপরে মিশুক, বিজয়, রুবেল 4 জনকেই পার্সোনালি করে, তারপরে 4 জনকে একসাথে যারা করে। তা আমরা বলি যে আসলে আমরা তো আন্দোলনে গেছি, ওই জায়গায় ছিলাম, আমরা 10 নম্বরে আন্দোলন করেছি, দাওয়া করেছি, আমাদেরকে ইট মারছে, আমরাও উল্টা ইট মারছি, কিন্তু আমরা ভাঙচুর করি নাই, আমরা আগুন দিই নাই। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট প্রত্যেকেই, আমরা এগুলোর সাথে জড়িত না, তবে আমরা আন্দোলন করেছি, আমরা এই জায়গায় গেছি। তখন তারা বলতেছে যে তোরা কি মনে করস যে তোরা একটা কিছু বলে দিলি আর আমরা এটা বিশ্বাস করে ফেললাম? আমরা তোদেরকে ড্রোনে দেখেই আমাদের ভিডিও থেকে খুঁজে বের করেই তোদেরকে বের করছি, তোরা এই জায়গায় ছিলি, তোরা এই কাজগুলো করছস। এই প্রথম দিন আমাদেরকে 10:30 থেকে প্রায় রাত 2টা পর্যন্ত জেরা করার পর আমাদেরকে অফিসে যে জায়গায় আমাদেরকে রাখে আর কি, আসামিদেরকে মূলত গারদে,
যেটা আয়নাঘরের মতো বলা হয় আর কি, ওই ওই জায়গায় আমাদেরকে নিয়ে যায়। ওই জায়গায় নিয়ে যাওয়ার পরে যে ওইখানে রুমে ঢুকানোর আগে তারা এন্ট্রি করে কাকে কাকে নিয়ে আসছে এবং কোন টিম নিয়ে আসছে। আমাদেরকে তো ধরে নিয়ে গেছিলো যারা, ওরা ছিল ডিবি সাইবার সাউথ জোন, ওটা সাইবার টিম ছিল। ওরা আমাদেরকে এন্ট্রি করে ওইখানে রেখে আসে এবং আমাদেরকে সময় দেয় যে তোরা এখন পর্যন্ত সময় দিলাম, কালকে সকাল পর্যন্ত সময় দিলাম, তোদেরকে আবার ডাকবো। যদি তোরা সব কিছু ভালো ভালো স্বীকার করস তাহলে তোদেরকে এরপর দিন আমরা কোর্টে পাঠিয়ে দেবো বা কালকেই পাঠিয়ে দেবো। যদি না করস তাহলে কিভাবে তোদেরকে স্বীকার করাতে হয় সেটা আমরা জানি। আমরা তারপরে এন্ট্রি করার সময় অনেক সিনিয়র নেতৃবৃন্দকে দেখছি গেটেই তাদেরকে খুব মানসিকভাবে এবং শারীরিকভাবে অত্যাচার করা হয়। সুলতান সালাউদ্দিন টুকু ভাইকে, বর্তমান বিএনপির প্রচার সম্পাদক, ওনাকে আমরা গিয়ে পাই এন্ট্রি যেখানে করে সেখানেই। ওনাকে তো 3 মিনিট শক দিয়ে নিয়ে আসে, আমরা পরবর্তীতে জানতে পারি। এরপরে আমিনুল ভাই, মজনু ভাই, এরা সব যারা ছিল মোটামুটি সবাইকে টর্চার করে। এরপর দিন আমাদেরকে ডাকে আবার 10টার দিকে, শুক্রবার ছিল আমাদেরকে যেদিন নিয়ে যায় বৃহস্পতিবার রাত ছিল, শুক্রবারে আমাদেরকে আবার ডাকার পরে আবার সেই প্রশ্ন যে তোরা, ডাকার সময় আমাদেরকে তারা 2 হাতে হ্যান্ডকাপ লাগাইতো, গামছা দিয়ে প্রথম চোখ বাঁধতো, তারপরে আবার আপনার জমটুপি পরায় তারপরে নিয়ে যেত পিছন দিকে ঠেলে ঠেলে, যে যা কোন জায়গায় নিয়ে যেত এটা আমরা দেখতে পাইতাম না, কিন্তু আমরা বুঝতে পারতাম যখন লিফটে তারা উঠাইতো তখন বুঝতে পারতাম যে আসলে কোনো একটা বিল্ডিংয়ের লিফটের 3, 4 ওরা যখন বলতো তখন এগুলো আমরা বুঝতাম আর কি। তখন নিয়ে যাওয়ার পরে আমাদেরকে ডিসির রুমে নিয়ে যাওয়া হয়, যা আমরা বুঝতে পারি তাদের কথাবার্তায় আমরা বুঝতে পারি যে ডিসি স্যারের রুমে নিয়ে চল। তখন ডিসি শুরুতেই প্রশ্ন করে, নাম জিজ্ঞেস করার পরে জিজ্ঞেস করে যে তোর পদ কি। আমি বললাম যে আমি বলি আমার পদ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। তো জয়েন্ট সেক্রেটারি কতজন? আমি বললাম যে 120 জনের মতো আছে। তো এত কেন বলে ওরা হাসাহাসি করে অ্যাজ ইউজুয়াল। তারপরে প্রশ্নতেই চলে আসে যে তোরা তাহলে তোর নেতৃত্ব ছিল ওই জায়গাটা মিরপুরেরটা, তুই যে ভাঙচুর করলি করলি, এর টাকা কোথায় পেলি? তারেক রহমান তোকে কত টাকা দিয়েছে? তার সাথে তুই কীভাবে যোগাযোগ করিস? এখন তো ইন্টারনেট নাই, ইন্টারনেট তো বন্ধ। এগুলা বলতে থাকে, এগুলার উত্তর তো আসলে আমাদের কাছে ছিল না। প্রথমেই আইসায় তার ডান হাত আর আমার বাম গাল সে 5-6টা টানা চর মারে, থাপ্পড় মারে। তখন বাম কানে শূন্য যাইতো না, প্রায় এই অবস্থা হয়ে গেছিল। তখন এর পরবর্তীতে প্রশ্নগুলো যখন করতে থাকে যে তারেক রহমান তোকে কীভাবে টাকা পাঠায়, তুই আগুন যে লাগাইছিস, ভাঙচুর করছিস, এটার ভিডিও তুই কার কাছে পাঠাইছস, এগুলা বলতে থাকে এবং টর্চার করতে থাকে। লাঠি জাতীয় কিছু হয়তো এগুলা দিয়ে এক একজন এক এক দিক দিয়ে তখন টর্চার করতে থাকে। তারা মূলত টর্চারগুলো করতো আমাদের কোমরের নিচ থেকে হাঁটু এবং পায়ের গিরাগুলোতে। তাদের মূলত টার্গেটে ছিল হাঁটুতে। এভাবে প্রথম দিন টর্চার করার পর বলে যে যা আজকে তোরে সময় দিলাম, এবং ওরা আমাদেরকে প্রতিবার টর্চার করার পরে একটা ভিডিও করাইতো যে জবানবন্দিমূলক ভিডিও আর কি, 164 টাইপ, যে যদি ভিডিওটা তাদের পছন্দ হয় তাহলে পরবর্তী দিন আমাদেরকে আর ডাকবে না। ওইখান থেকে বলে দেওয়া হয় যদি ভিডিওতে তারা সব ঠিকঠাক স্বীকার করস তাহলে আগামীকালকে আবার তোদের ডাকবো না, না হলে তোদেরকে কিভাবে স্বীকার করাইতে হয় আমরা স্বীকার করাবো। বারবার তারা একই কথা বলতো। আমরা তারপরে আমাদেরকে ভিডিও করায় যথারীতি। আমার পরবর্তীতে নিয়ে আসে মিশুককে, সেমভাবে হাতে হ্যান্ডকাপ, পিছনে গামছা দিয়ে প্রথম চোখ বাঁধে, তারপরে জমটুপি পরায়। তার পরবর্তীতে বিজয়কে নিয়ে যায়, তারপরে রুবেলকে নিয়ে যায়। এভাবে 4 জনকে প্রত্যেকে প্রায় 20 মিনিট আধা ঘন্টা করে ইন্টারোগেশন করে, এবং ইন্টারোগেশনের নামে মূলত টর্চারই করে তাদের। এটাই মূলত তাদের ইন্টারোগেশন তাদের ভাষায়। পরবর্তীতে যে আমাদেরকে যে জবানবন্দি নেয়, আমরা যে ভিডিও জবানবন্দি দেই সেটা তাদের পছন্দ হয় না। আমাদেরকে এরপর দিন আবার ডাকে, শনিবার আবার ডাকে। তাদের এটা পছন্দ না হওয়ার কারণে এরপর দিন তারা ডিসি নিজেই থাকে। ডিসি
জবানবন্দিটা তাদের পছন্দ না হওয়ার কারণে আমাদের প্রতি রাগটা তাদের স্বভাবতই বেড়ে যায় এবং ওই দিন টর্চারটা আমাদেরকে বেশি করে, মানে আমাদেরকে 4 দিন গুম রাখা হয়। এর মধ্যে সবচেয়ে বেশি টর্চার করে তৃতীয় দিন। ওই দিন মূলত টর্চার করতে করতে এক পর্যায়ে আমি আমার ডান পায়ের হাঁটু ভেঙে ফেলে পেটেলা। আমি ওই দিন টর্চারের এক পর্যায়ে আমি পড়ে যাই। পড়ে যাওয়ার পরে আমাকে বের করে নিয়ে আসে এবং তারা বলে যে স্বীকার অবশ্যই করতে হবে এবং বিএনপির স্ট্যান্ডিং কমিটি অথবা ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিব এই লেভেলের যে কোনো একজনের নাম বলতে হবে। লাস্ট ডে আমাদেরকে টর্চার করার সময় তারা এর আগে আমাদেরকে 4টা প্রশ্ন দিয়ে দেয় যে তোদের অন্য কোনো কিছু বলতে হবে না, তোরা জাস্ট এটা বল, 4টা প্রশ্ন জাস্ট আমি 4টা প্রশ্ন করব, তুই 4টা প্রশ্ন উত্তর দিবি, হা বা না, বা নাম বলবি। যে তোরা যে এখানে গেছিস তার মানে তোরা এটা মিরপুর 10 নম্বরে তোরা ছিলি, তার মানে তোরা 10 নম্বর এবং কাজীপাড়া মেট্রো রেল ভাঙচুরের সাথে অগ্নিসংযোগের সাথে জড়িত, এটা তোরা স্বীকার করতে হবে। প্রশ্ন নম্বর 1 ছিল এটা। দ্বিতীয় প্রশ্ন ছিল বিএনপির স্ট্যান্ডিং কমিটির অথবা যুগ্ম মহাসচিব ভাইস চেয়ারম্যান লেভেলের মিনিমাম 2 জন করে নাম বলতে হবে। তারপরে প্রশ্ন ছিল তারা কার নির্দেশে বিভিন্ন প্রোগ্রামে যাস, এবং লাস্ট প্রশ্ন ছিল তোরা যে এই জায়গায় ভাঙচুর করছস তোরা কার মাধ্যমে তারেক রহমান তোদেরকে টাকা দিস, এবং এই ছবিগুলো তুই কার কাছে পাঠাইছিস। এই 4টা প্রশ্ন ছিল। তো আমরা তো আসলে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার মতো অবস্থা ছিল না, আমাদেরকে এভাবেই টর্চার করা হয়েছিল। আমাদেরকে এরপরে আমার পরবর্তীতে নিয়ে যায় মিশুককে, যথারীতি বিজয়, এরপরে রুবেল। এই দিন আমাদের ভিডিও করায়। ভিডিওতে তখন আমরা ওরা একটা ডিসি নিজেই একটা ভয়েস দিয়ে মনে হয় বার্তা নিউজ 24 এই ধরনের একটা দেখায় যে আমরা এটাতে স্বীকার করছি, আসলে এই ধরনের ছিল না। আমরা যেসব কথা বলেছি ওইগুলো থেকে তারা কেটে কেটে এগুলা এক করে তারপরে প্রচার করে আমাদেরকে। এরপর দিন তারা মূলত আমাদেরকে মারার পর আমাদেরকে রুলাক ট্যাবলেট দিত, বলতো যে ব্যথা চলে যাবে, খা, বেশি করিস না, একটু হাঁটাহাঁটি করবি তাহলে সব ঠিক হয়ে যাবে। এরপর দিন আমাদেরকে সংবাদ সম্মেলন করায়। আমার পা ভেঙে যায়, আমি তো বসতে পারি না। আমি বারবার বলতাম যে ভাই একটু চিকিৎসার সুযোগ দেন, আমি একটু করি, আমার পাটা ভাঙছে কিনা এটা একটু দেখি। তো এক পর্যায়ে ওই টিমের একজন বলে যে ঠিক আছে তোরে সেই সুযোগ দেওয়া হবে, কিন্তু পরবর্তীতে আর দেয় না। আমরা যখন এই যে গেটে আইসা বলতাম এন্ট্রি রুমের সামনে যে ভাই আমার একটু চিকিৎসা করার দরকার ছিল, আমাদেরকে তো বলছিল যে করবে, বলতো যে আপনার টিমকে বলেন। আমার টিমকে আসলে আমি কীভাবে বলবো, আমার টিম তো এখানে থাকতো না, আমি এক জায়গায় বন্দি, এই জায়গা থেকে তো ওকে খুঁজে বের করা আমার দ্বারা সম্ভব ছিল না। তারা এই অজুহাত দেখাইতো, মূলত তারা আমাদেরকে ট্রিটমেন্ট দিবে না, এটাই ছিল তাদের মূল উদ্দেশ্য। তারপর দিন আমাদেরকে সংবাদ সম্মেলন করায় 3 বার। করানোর পর আমাদেরকে কোর্টে প্রেরণ করে রবিবার দুপুর 2টায়। কোর্টে প্রেরণ করার পর আমাদেরকে কোর্টের কাছে তারা 10 দিনের রিমান্ড আবেদন করে আমাদের জন্য। কোর্ট 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। 5 দিন রিমান্ড মঞ্জুর করার পর বলে যে 3 তারিখ, 28 তারিখে আমাদেরকে কোর্টে ওঠা, বলে যে 3 তারিখ হাজির করার জন্য। 28 তারিখ থেকে 3 তারিখ আসলে হয়ে যায় 7 দিন। মূলত মুখে বলে 5 দিন আর কাগজে কলমে লিখে দেয় 7 দিন আর কি। আমাদেরকে এইভাবে নেওয়ার পর এরপরে ওই দিন আর ডাকে না, রবিবার আমাদেরকে আর ডাকে না, সোমবার ডাকে না, মঙ্গলবারে 30 তারিখ আমাদেরকে ডেকে আবার টর্চার শুরু করতে থাকে। এভাবেই সেম পর্যায়ে স্বীকার কর, সব কিছু বল, জবানবন্দি দে, তাহলে তোরা পাঠাই দেবো, নাহলে পরবর্তীতে আবার মামলা দিয়ে নিয়ে আসবো। কীভাবে কী করতে হয় সব আমাদের জানা আছে, তোরা দেখতেছিস না কী অবস্থা, বাকিদের অবস্থা দেখ। আমাদেরকে এরপরে 31 তারিখ যখন হারুন ডিবির প্রধান থেকে সরে যায়, তখন ডিবি অফিসের দৃশ্যটা একটু ভিন্ন হয়ে যায়। হারুন সরার পর আমাদেরকে মূলত টর্চার ওইভাবে করা হয় নাই। তখন অ্যাজ ইউজুয়াল আপনার নেওয়ার সময়ও যখন জবানবন্দি দেওয়ার জন্য আমাদেরকে বা ইন্টারোগেশন করার জন্য নিয়ে যাওয়া হইতো, তখন আমাদেরকে ওইভাবে চোখ বাঁধতো না, হইতো না, জাস্ট 2 হাতে হ্যান্ডকাপ করাইতো।
পরবর্তীতে আমাদেরকে 3 তারিখ কোর্টে প্রেরণ করে, আবার কোর্ট থেকে আমাদেরকে জেলখানায় নিয়ে যায়। আমরা 3 তারিখ জেলখানায় নিয়ে যাওয়ার পর 5 তারিখ দেশ স্বাধীন হয়। দ্বিতীয়বার যে স্বাধীনতার কথা বলা হয় সেই স্বাধীন হয়, হাসিনা মুক্ত হয়, স্বৈরাচার মুক্ত হয়। পরবর্তীতে 6 তারিখ আমরা জেল থেকে বের হই এবং জেল থেকে বের হওয়ার পরেই আমি আমার চিকিৎসা নিই। 7 তারিখ নিতে পারিনি। 8 তারিখ আমি টেস্ট করাই, সবগুলা করানোর পর আমার পা ভেঙে যায়, এক্সরেতে আসে। তার পরবর্তীতে আমি ডাক্তার আমান ভাইয়ের মাধ্যমে পঙ্গু হাসপাতাল থেকে ট্রিটমেন্ট নিয়ে 43 দিন আমার ট্রিটমেন্ট নিতে হয়। পরবর্তীতে আমি এখনও আমার ডান পা পুরোপুরি ওইভাবে সুস্থ না। সে সময় তো নেট ডাউন, বিএনপির কোনো নেতা বাইরে বের হলেই অ্যারেস্ট হয়ে যায়, বাসায় থাকলে অ্যারেস্ট হয়ে যায়। কিন্তু আপনারা তো জুলাই আন্দোলনের একটা অংশ, আপনারাও তো বড় একটা অংশ যারা জুলাই আন্দোলন করছেন। আপনারা কিভাবে সংগঠিত করছিলেন বা আপনার এলাকায় আপনি কিভাবে সংগঠিত করছিলেন, এই টপিকটা একটু। আমরা তখন মূলত ডিরেক্ট নাম্বারে যোগাযোগ করতাম। আমাদের নেতাকর্মী কেউ তার ডিরেক্ট নাম্বার বন্ধ করে নাই। যারা ছাত্রদলের ছিল, আমার ভাই ব্রাদার যারা ছিল, আমি যাদের সাথে যোগাযোগ করতাম, আমাদেরকে যারা বলতো তারাও ডিরেক্ট নাম্বারই বলতো। এবং আমরাও যাদেরকে নিয়ে যাইতাম স্পটে, তারাও সবাই ডিরেক্ট নাম্বারে যোগাযোগ করে যাইতাম। হয়তো দেখা যাইতো ওইখান থেকে বের হওয়ার পরে পরবর্তী দিনের জন্য, রাতের জন্য আমরা হয়তো কেউ বন্ধ রাখতো, কিন্তু ডিরেক্ট নাম্বার সবারই খোলা থাকতো।